কিছু ঘটনা শুধু সময়ের সাথেই হারিয়ে যায়নি, বরং রাজনীতি, জাতিগত পক্ষপাত এবং ইতিহাসের অন্ধকার দিকগুলো দ্বারা ইচ্ছাকৃতভাবে উপেক্ষিত হয়েছে। আজকের ভিডিও তেমনই একটি ঘটনা নিয়ে। এর আগে কোনো ভিডিওতেই আমি কোনো সতর্কবার্তা দিইনি, তবে আজকের এই ভিডিওতে একটি সতর্কবার্তা প্রয়োজন, অনেক বেশি গুরুত্ব সহকারে। আজকের ভিডিওটি এমন এক ভয়ঙ্কর স্থান সম্পর্কে যা চীনে অবস্থিত এবং যেখানে মানুষকে পরীক্ষাগারী প্রাণীর চেয়েও খারাপভাবে ব্যবহার করা হয়েছিল অন্য মানুষ দ্বারা। তাই অনুগ্রহ করে সচেতনভাবে দেখুন, এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। জাপানের একটি অনন্য ইতিহাস রয়েছে। 1700 শতকের শুরু থেকে 1900 শতকের মাঝামাঝি পর্যন্ত শকুনদের নির্দেশে দেশটি পুরোপুরিভাবে বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন ছিল। বিদেশিরা কেবল নাগাসাকির কাছে একটি ছোট্ট দ্বীপে আসতে পারত, আর জাপানিদের বাইরে যাওয়াই নিষিদ্ধ ছিল। 1853 থেকে 54 সালে মার্কিন নৌ কর্মকর্তা মিধুপের জাপানে আগমন ও বলপূর্বক বাণিজ্য উন্মুক্ত করার পর এই বিচ্ছিন্নতা ভাঙে। তখনকার জাপান দেখে পেরির নাবিক অফিসাররা স্তম্ভিত হয়ে যায়। এই দেশটি যেন 1600 সালের কালে আটকে রয়েছে। তাদের ভবন, পোশাক, অস্ত্র সবাই আধুনিক বিশ্বের তুলনায় 200 বছর পিছিয়ে ছিল। অন্যদিকে চীন প্রায় ইউরোপীয় উপনিবেশে পরিণত হচ্ছিল। অসম চুক্তির মাধ্যমে ইউরোপীয় দেশগুলো বিশেষ বাণিজ্য সুবিধা পাচ্ছিল, আর সাধারণ চীনারা কষ্ট পাচ্ছিল। চীনের কনসেশন এলাকাগুলোতে ইউরোপীয় এবং আমেরিকান নাগরিকরা চীনা আইনের বাইরে ছিল। এসব ঘটনা জেনে জাপানিরা দৃঢ় প্রতিজ্ঞিত হয়, এটা তারা তাদের দেশে হতে দেবে না। তারা সিদ্ধান্ত নেয় তারা দ্রুত আধুনিক হবে এবং পশ্চিমা শক্তিগুলোর মতো হতে হবে, তবে তাদের শাসনে নয়। গৃহযুদ্ধ শেষে সম্রাট মেইজি কার্যকর ক্ষমতা পান এবং শোগুনদের পতন ঘটে। 1871 থেকে 1905 সালের মধ্যেই জাপানে কৃষি নির্ভর সমাজ থেকে আধুনিক শিল্প ও সামরিক শক্তিতে পরিণত হয়। 1896 সালে চীনের বিরুদ্ধে এবং 1905 সালে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয় করে তারা সবাইকে চমকে দেয়। বিশেষ করে রাশিয়ার পরাজয় গোটা বিশ্বকে হতবাক করে, কিন্তু যুদ্ধ জয়ের পরও জাপানিদের অনেকেই মনে করত পশ্চিমা শক্তিগুলো তাদের পুরস্কার ঠিক মতো দেয়নি। প্রথম বিশ্বযুদ্ধে জাপান মিত্রপক্ষের পাশে ছিল এবং জার্মানির কিছু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দখল করলেও তাদের মনে হয় সেটাও যথেষ্ট ছিল না। অনেকেই দোষ দেন জাপানের অসার বেসামরিক সরকার ও পশ্চিমাদের। অনেক জাপানি মনে করত ইউরোপীয়রা জাপানকে ইচ্ছাকৃতভাবে দমিয়ে রাখছে। কিছুটা সত্য ছিল, কারণ ব্রিটিশ, ডাচ, ফার্সি এবং আমেরিকানদের উপনিবেশ ও ব্যবসায়িক স্বার্থ ছিল চীন ও দক্ষিণ পূর্ব এশিয়া। এছাড়া জাপানের শহরগুলোতে পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশ রক্ষণশীল সামরিকদের বিরক্ত করে তোলে। নারীদের পোশাক, সম অধিকার দাবি, বাইরের কাজের ঝোঁক, এমনকি বেসবল ও যশসঙ্গীত অনেকের চোখে পশ্চিমা রূপ হয়ে দাঁড়ায়। তাহলে প্রশ্ন আসে, আমরা কেন এই ইতিহাস বলছি? কারণ আপনি জেনে বুঝতে পারবেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনে জাপানি বাহিনীর ভয়াবহ কার্যক্রম। যদিও আপনি জানেন না তারা কিভাবে এমন হয়ে উঠেছিল। 1930 সালের দশকে জাপান হয়ে ওঠে এক সামরিক একনায়কতন্ত্র। এরপর ধীরে ধীরে এক ফ্যাসিস্ট রাষ্ট্রে রূপ নেয়। সাংবাদিকতা, শিক্ষা, গণসমাবেশ এবং মিডিয়ার মাধ্যমে তারা সরিয়ে দেয় জাপানিদের জাতিগত শ্রেষ্ঠত্ব, সম্রাটের প্রতি মৃত্যু পর্যন্ত আনুগত্য এবং নতুনভাবে গঠিত এক বুশেদো বা সামুরাই আদর্শ। এই নতুন আদর্শ ছিল মূলত জাতীয়তাবাদ, উগ্রতা ও অন্ধ আনুগত্যের মুখোশ, এবং যার প্রধান শিকার ছিল চীনারা। জাপানের সামরিক সরকার তখন দেশ জুড়ে প্রচার করতে থাকে এক ধরনের জাতিগত শ্রেষ্ঠত্বের মতবাদ। বলা হয় জাপানিরা জন্মগতভাবে শ্রেষ্ঠ, সম্রাটের প্রতি মৃত্যু পর্যন্ত আনুগত্যই মানুষের প্রধান কর্তব্য। তারা নতুন করে ব্যাখ্যা করে প্রাচীন সামুরাই দর্শন, যাকে তারা বলে বুশিদো কোড। এই নতুন বুশিদো ছিল বেশিরভাগই নামমাত্র, প্রাচীন সামুরাইদের নীতির ছায়া মাত্র। আসলে এটি ছিল এক ধরনের চরম জাতীয়তাবাদ এবং অন্ধ দেশপ্রেমের মিশ্রণ। জাপানি মিডিয়া, পাঠ্য বই, চলচ্চিত্র ও প্রোপাগান্ডায় সবকিছুতেই এই মতাদর্শ প্রচার পায়। আর যাদের উপর এই জাতিগত অহংকারের খড়গ নেমে আসে তারা ছিল চীনারা। 1931 সালে জাপান মাঞ্চুরিয়া দখল করে নেয় এবং সেখানে একটি পুতুল সরকার বসায়। নাম দেওয়া হয় মানচুকু। এরপর চীনের প্রতি আগ্রাসন বাড়তেই থাকে। জাপানি সেনারা বিশ্বাস করতে শুরু করে চীনারা নিচু জাতি, তাদের সঙ্গে মানুষ হিসেবে ব্যবহার করার দরকার নেই।
এই চিন্তাধারায় ভয়ানক ফলাফল দেখা যায় 1937 সালে নানকিং গণহত্যার সময়। তবে সেই গণহত্যার চেয়েও অন্ধকার অধ্যায় রচিত হয় ইউনিট 731 নামক এক ভয়ঙ্কর স্থানে। ইউনিট 731 মানব সভ্যতার এক কালো অধ্যায়। এটা ছিল জাপানের সেনাবাহিনীর এক গোপন গবেষণাগার, যেখানে মানব পরীক্ষার নামে চীনা, কোরিয়া এমনকি রুশ বেসামরিক নাগরিক ও বন্দীদের উপর জীবন্তভাবে চালানো হতো ভয়াবহ পরীক্ষা। এখানে মানুষদের বলা হতো মারুটা, অর্থাৎ কাঠির গুঁড়ি। এটি ইচ্ছাকৃতভাবে মানবতাকে অস্বীকার করার একটি ভাষাগত কৌশল। এই গবেষণাগারে যা ঘটত তা পশুতত্ত্বেও হার মানায়। জীবন্ত মানুষের শরীরে প্লেগ, কলেরা, অ্যানথ্রাইসের ভাইরাস ঢুকিয়ে দেখত তারা কতদিনে মরছে, ঠান্ডায় কতক্ষণ টিকে থাকতে পারে তা পরীক্ষা করত। ফ্রিজিং এক্সপেরিমেন্ট করা হতো। অস্ত্র ও বোমার কার্যকারিতা পরীক্ষা করতে জীবন্ত মানুষের শরীরে এগুলো প্রয়োগ করা হতো। কোন রকম অজ্ঞান না করেই অপারেশন চালানো হতো, যাতে প্রাকৃতিক প্রক্রিয়া দেখা যায়। অনেক সময় গর্ভবতী নারীদেরও ব্যবহার করা হতো ভ্রূণ ও শিশুর বৃদ্ধি পরীক্ষা করার জন্য। এইসব ছিল সরকার অনুমোদিত মানব নির্যাতন, যেখানে আইন, নৈতিকতা এমনকি ন্যূনতম মানবতা বলেও কিছু ছিল না। এই সত্য গোপন ছিল দীর্ঘদিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে নানকিং গণহত্যা ও অন্যান্য অপরাধ নিয়ে কিছু বিচার হয়, তবে ইউনিট 731 নিয়ে অনেক তথ্যই গোপন রাখা হয়। এর কারণ কি? কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র সরকার এই গবেষণার তথ্য নিজেদের হাতে পেতে চায়। জাপানি বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রকে গবেষণার ফলাফল দিয়ে দেন এবং বদলে তারা পায় দায় মুক্তি। এই লেনদেনের কারণে ইউনিট 731 এর অনেক অপরাধী যুদ্ধ পরবর্তীতে জাপানে ভালো অবস্থানে চলে যায়। অনেকে বড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে থাকেন। এটি ছিল ইতিহাসের এক নির্মম প্রহসন, যেখানে হাজারো নিরীহ মানুষের জীবন নিয়ে নিষ্ঠুর পরীক্ষা চালানো হলো, কিন্তু অপরাধীরা বেঁচে গেল, সম্মানীয় হলো। তাহলে আমরা এই ইতিহাস জানি কেন? কারণ সত্যকে জানাটাই ন্যায়ের প্রথম ধাপ। যে জাতি নিজের ইতিহাস অস্বীকার করে সে ভবিষ্যতে সেই ভুল বারবার করে। এখনো অনেক মানুষ ইউনিট 731 এর নামই শুনেনি। অনেকে জানেনি না জাপান কিভাবে চীনের নরকীয় কাজ করেছিল। চাই না কেউ ঘৃণা ছড়াক, না কেউ পুরো জাতিকে দায়ী করুক, শুধু চায় সবাই সত্য জানো, যাতে ভবিষ্যতে আর এমন না ঘটে। বিশ্বজুড়ে প্রতিটি জাতি ইতিহাসের কোনো না কোনো সময় ভয়ানক ভুল করেছে, কিন্তু সেই ভুল যদি আমরা না জানি, না বুঝি, তবে ইতিহাস নিজেই তা আবার ঘটবে, তাই না?